আচ্ছা, তাহলে আমরা আজকে কথা বলবো কি নিয়ে? আমরা স্পোকেন এর স্ট্রাকচার নিয়ে কথা বলবো। এখানে 66টা স্ট্রাকচারস আছে, আমি ফাইলটা দিয়ে দিব ক্লাস শেষে। এগুলো আমরা একটা একটা করে শিখবো আশা করি। স্পিকিং এ ফ্লুয়েন্সি বা স্পিকিং এ স্ট্যান্ডার্ড স্পিকিং করতে এটা আমাদেরকে হেল্প করবে। সো এট ফার্স্ট আমরা গত ক্লাসের মানে সিকোয়েন্স অনুযায়ী যদি বলি, গত ক্লাসে আমরা দেখেছিলাম বাধ্যবাধকতা বোঝানোর জন্য হ্যাভ টু, আর আবশ্যকতা বোঝানোর জন্য মাস্ট। এগুলো আমরা জানি। প্রয়োজন বোঝাতে আমরা নিড টু নিয়ে কথা বলবো। আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা দরকার। এটাকে যদি পাস্ট বানাতে চান তাহলে কি করবেন? আই নিডেড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা দরকার ছিল, হয়তো শিখি নাই, বাট আই ডিড নট লার্ন। আই নিডেড টু, আই নিডেড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা দরকার ছিল। তো এখন আমার বিদেশ যাওয়া দরকার, তাহলে কি হবে? আই নিড টু গো অ্যাব্রড। এখন খেয়াল করেন, আপনি যদি একটা বাংলা সেন্টেন্স, কখন আপনি প্র্যাকটিস আর করতে হবে না, সেটা হচ্ছে ধরেন আমি যে বললাম আমার বিদেশ যাওয়া দরকার, আমি সাথে সাথে বললাম আই নিড টু গো অ্যাব্রড। এখন আপনি একটা বাংলা সেন্টেন্স মাথায় নিলেন এবং ওটা ইংরেজি করার সময় যদি দেখেন যে 20 সেকেন্ড 30 সেকেন্ড কালক্ষেপণ হচ্ছে বা একটু দেরি হচ্ছে, তার মানে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্রথমে জানতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে, তারপর অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সময় লাইক আপনি জাস্ট নর্মাল ইন্টারফেসে মানুষের সাথে যখন ইন্টারাকশন হয়, তখন যদি কথা বলতে গেলে ইজিলি কথা বলতে পারেন, তখন তখন আপনি আলাদা আর ইংরেজি নিয়ে প্র্যাকটিস করার দরকার নাই। অ্যান্ড বিফোর দ্যাট বা আনটিল দেন আমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমার দরকার ছিল, তাই প্রথমটা আমরা কি কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা চেষ্টা করবো যতটা সম্ভব দেওয়া। যেটা বুঝতে মানে যেটার সেন্টেন্স মেকিং বুঝতে প্রবলেম হবে সেটা আমাকে বলবেন, আমি রিপিট করব। তাহলে এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো প্র্যাকটিস করবেন। এরপর আমরা চলে যাচ্ছি 2 নাম্বার রুলে। এখানে একটা জিনিস আছে যে ধরেন আপনার কোনো একটা কাজ করতে প্রবলেম হচ্ছে, ফর এক্সাম্পল আপনার ইংরেজিটা আয়ত্ত করতে প্রবলেম হচ্ছে, তখন আপনি কিভাবে বলবেন এটা? আই এম হ্যাভিং এ হার্ড টাইম, আই এম হ্যাভিং এ হার্ড টাইম, এন্ড তারপরে ভার্বের সাথে আইএনজি দিব। কিরকম? আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের বুঝতে আমার একটু সমস্যা হচ্ছে। তাহলে আই এম হ্যাভিং আ হার্ড টাইম ডাউনলোডিং সংস, গান ডাউনলোড করতে আমার সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম আনসারিং ইউর কোয়েশ্চেনস, আপনার প্রশ্নগুলো উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য রুলস, আমি রুলগুলো, আই এম হ্যাভিং এ হার্ড টাইম ব্রাউজিং ইন্টারনেট। তাহলে এই আজকে যা যা আলোচনা করব, আমার ধারণা এগুলো খুবই সিম্পল কিছু বিষয় আলোচনা করতেছি, বাট এগুলো হচ্ছে রেগুলার মানে ইউজে দরকার বা প্রতিদিনের স্পিকিং এর যে সিচুয়েশন গুলো আমরা ফেস করি সেই সিচুয়েশন গুলোর জন্য দরকার, কিন্তু খুবই সহজ। বাট এগুলো মনে থাকে না, রিজন হলো সহজ বলে আমরা এটাকে পাত্তা দেই না, প্র্যাকটিস করি না। তাহলে আমার ইংরেজি শিখতে সমস্যা হচ্ছে, তাহলে আপনি বলবেন যে আই এম হ্যাভিং এ হার্ড টাইম লার্নিং ইংলিশ। আমার আইএলস রিডিং প্যাসেজ গুলো বুঝতে বা আনসার করতে প্রবলেম হচ্ছে, তাহলে বলবেন যে আই এম হ্যাভিং এ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং রিডিং আইএলস রিডিং প্যাসেজেস। আচ্ছা, গেল 2 নাম্বার রুল। দেন আমরা চলে যাচ্ছি পরের রুলে। প্রথমটা এটা ছিল যে আমার নিজের মানে আমার বলতে এখানে বক্তা যে তার বা সাবজেক্ট যে আর কি কর্তা, তার সমস্যা হলে কি বলবেন? হ্যাভিং এ প্রবলেম। কিন্তু অন্য একটা কিছু কোনো বিষয়ের সমস্যাটা আমার সমস্যা না বা রহিমের সমস্যা না, বাট যেই বিষয় নিয়ে কথা বলতেছি বা সেইটা নিয়ে সমস্যা যদি অন্য একটা বিষয় নিয়ে, তাহলে বলবেন যে দের ইজ সামথিং রং উইথ দ্য কম্পিউটার। মনে করেন আমি ক্লাস নেওয়া শুরু করার আগে আমার কম্পিউটারে কোনো একটা সিস্টেমেটিক এরর চোখে পড়লো, তখন আমি দেখা যাচ্ছে স্মুথলি ক্লাস নিতে পারছি না। এমন সিচুয়েশনে আমরা কি বলবো? দের ইজ সামথিং উইথ কম্পিউটার, উইথ মাই কম্পিউটার, আমার কম্পিউটারে কিছু সমস্যা আছে। উইথ এর পরে উইথ যেহেতু প্রিপোজিশন, তারপরে নাউন হবে। সো দের ইজ সামথিং রং উইথ দিস পারসন। মনে করেন যে আপনি 11টার দিকে বের হয়েছেন রাতে, যেটা হয় আর কি, আমার ক্ষেত্রে এখনো হয়, অনেক সময় ক্লাস শেষ করে বাইক নিয়ে বের হই। তো একজন মানুষ অস্বাভাবিক আচরণ করতেছে আপনার সামনে, তখন আপনি কি বলবেন? বলবেন যে আই গেস, মানে আমার মনে হয় বা আমি অনুমান করছি যে দের ইজ সামথিং রং উইথ দিস পারসন, এই ব্যক্তির কোন একটা সমস্যা আছে, এই ব্যক্তির সাথে কোনো বা এই ব্যক্তির কোন একটা সমস্যা হয়েছে।
There is something wrong with my television. টেলিভিশন, আমার টেলিভিশনে কোনো একটা সমস্যা আছে। 4 নম্বরের, এখন আমরা রুলস স্যার, পড়ে চলে যাচ্ছি। জি স্যার। এখানে যে রঙের জায়গায় প্রবলেম দিলে সমস্যা নাই? হ্যাঁ, প্রবলেম বোঝাচ্ছে। আর রং ওয়ার্ডের জায়গায় যদি প্রবলেম হয়, দের ইজ প্রবলেম সামথিং ওয়ার্ডটা প্রবলেম, প্রবলেম। হ্যাঁ। হ্যাঁ, দের ইজ সামথিং প্রবলেম। এখন এখানে খুব সুন্দর একটা, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এখানে একটা খুব সুন্দর আনসার আছে। সেটা হচ্ছে, আমি জাস্ট চেষ্টা করি আর কি আপনাদের যে যেদিন ক্লাস, ওই দিন অন্য একটা স্পিকিং ক্লাসে সেম বিষয় নিয়ে আলোচনা করতে। তো ওইখানে আমি বলেছিলাম যে আমাদেরকে ইংরেজিতে যদি খুব ভালো একটা লেভেলে যেতে হয়, তাহলে ইংরেজি ভাষাভাষী যারা, নেটিভ যারা, তারা আসলে কিভাবে কথা বলে সেটা আমাদের দেখতে হবে। যেমন আমি আপনার জন্মস্থান জানতে চাচ্ছি, তাহলে আমি আপনাকে কিভাবে জিজ্ঞেস করব? আমরা যদি ট্রান্সলেশনে করি তাহলে হবে, ওয়্যার ইজ ইয়োর বার্থ প্লেস। বাট ইংলিশ যারা, তারা কিন্তু কারো জন্মস্থান জানতে চাইলে জিজ্ঞেস করে, ওয়্যার আর ইউ ফ্রম। এখন আমি যদি এটা ট্রান্সলেশন করি, ওয়্যার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে, মানে কোথা থেকে এসেছো এই টাইপের, বা ওয়্যার ডু ইউ কাম ফ্রম, তাহলে আমি হয়তো বলবো আমি এখন জিন্দাবাজার, সিলেটে যারা আছে আমরা জিন্দাবাজার চিনি, বা ঢাকায় মনে করেন আমি ফার্মগেট থেকে এসেছি। বাট অ্যাকচুয়ালি আমার বাড়ি যে সিলেট বা আমার বাড়ি ঢাকায়, এটা আমরা বলি না। সো ওয়্যার আর ইউ ফ্রম অথবা ওয়্যার ডু ইউ কাম ফ্রম এ অর্থ হলো আই এম ফ্রম সিলেট, এর মানে আমার বাড়ি সিলেট, আমি কোথায় থাকি এটা না। এখন এই যে আপনি বললেন যে প্রবলেম দিলে হবে কিনা, দিলে মানে অর্থটা বোঝা যাবে, বাট অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটাই হচ্ছে যদি ইউজ করি তাহলে সুন্দর হয়, এবং এটা একটা স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন। এই জন্যই বলবো, আমরা রং দিয়েই বলবো, দের ইজ সামথিং রং উইথ দিস পারসন, দের ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন, দের ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট। একটা নামের বানান ভুল, হ্যাঁ, সো আপনি বললেন যে দের ইজ সামথিং রং ইট উইথ মাই সার্টিফিকেট। আই হোপ আমি আপনার আনসারটা কাভার করতে পেরেছি, মানে প্রশ্নের উত্তর করতে পেরেছি। ওকে, নাও আমরা চলে যাচ্ছি পরের রুলে। আই হ্যাভ ডিসাইডেড, এগুলো খুবই কিছু আছে খুবই কমন, বাট আপনি যখন কোনো একটা কিছু নিয়ে কোনো সিদ্ধান্ত নেন তখন আপনি বলবেন যে আই হ্যাভ ডিসাইডেড, তারপরে টু দিবেন। এখানে মেইনলি টুটা আসার কারণে, ডিসাইডেড পরে টু হয়, তারপর যে কাজটা করার সিদ্ধান্ত নিয়েছেন সেটাই বলবেন। আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ ফ্রম আইএলস গাইড, অথবা আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ এট আইএলস গাইড, আইএলস গাইড থেকে অথবা আইএলস গাইডে। I've decided to learn English. I have decided to change myself. আমি আমার নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। I have decided to work hard. আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে ওই যে কাজ করাটা আমি আর একটু রিপ্লেস করে দিই, হার্ড ওয়ার্ক, হার্ড মানে কঠোর পরিশ্রম করা। কঠোর কাজ করাও ঠিক আছে, বাট সুন্দর, এই যে একটু আগে যেটা বললাম, দের ইজ সামথিং রং যেমন সুন্দর, এখানেও এমন ভাবে আমি কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। ওকে, এখন মনে করেন যে এই যে নিয়েছি, আমি টেন্সের আলোচনায় বলেছিলাম যে ছি, ছি, ছে, ছে এগুলো যদি হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ ডিসাইডেড। এবং টেন্সের আলোচনাটা কেন জরুরি বা প্রথম দিকেই কেন আলোচনা করলাম, এখন থেকে আমরা যা শিখবো, যত প্যাসেজ পড়বো, যত আর্টিকেল পড়বো, ইংলিশ কন্টেন্ট যত পড়বো, সবগুলো আমরা চেষ্টা করব সবগুলোর মধ্যে টেন্সটা খেয়াল করা, অ্যাক্টিভ প্যাসিভ খেয়াল করা। যেমন এখানে নিয়েছি এবং প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছে, হি হ্যাজ ডিসাইডেড টু লার্ন ইংলিশ ফ্রম আইএলস গাইড। রুল নাম্বার 5, আম ট্রাইং টু, এখানে অবশ্য আরেকটা কথা বলে রাখি, অ্যাডভান্স ভাই লেভেলের একটা প্রশ্ন স্পিকার হতে ছিল। হলে কন্ট্রাকশন করবেন। জি ভাই বলুন। এই যে এই যে এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই যে আই হ্যাভ এর তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স না? ইয়েস। তো আই হ্যাভ এর পরে তো ডিসাইড হয়েছে, তাই না? জি জি। ডিসাইডের কারণে কি, যে ডিসাইডের কারণে কি শেষে টু হয়েছে, এই যে প্রপোজিশন হিসেবে টু হয়েছে ইয়েস, নাকি শুধু? ইয়েস, ডিসাইডের পরে, হ্যাঁ ডিসাইডের কারণে টু হয়েছে, মানে যেমন ডিসাইডের কারণে টু হয়েছে, বাট টু এর আলাদা অর্থ আছে। টু মানে উদ্দেশ্য বোঝায়, বা কোনো একটা ইনফিনিটিভ যেটা, তার অর্থটা কিরকম হবে, পরিবর্তন করার ইংরেজি হচ্ছে চেঞ্জ, তার আগে যদি আমরা টু চেঞ্জ দিয়ে দিই তাহলে হয় যে পরিবর্তন করতে। হেল্প করতে, হ্যাঁ সাহায্য যেমন করা, তার আগে টু দিলে হয় হ্যাঁ, যে সাহায্য করতে। জি।
যেমন এই যে ভয়েস চেঞ্জের মধ্যে ছিল যে এই যে একটা বয়স যেমন আই 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 নো হিম, যেমন হি ইজ নোন টু মি, যেমন নুনের পরে টু বসে, হুম হুম। এটার মধ্যে কি নিয়ম কিনা যে ডিসাইডেড এর পরে টু বসে? হ্যাঁ, ডিসাইডের পরে। আচ্ছা, এখানে তাহলে আমি আপনার প্রশ্নটা বুঝছি ভালোই, এবং অন্যদের জন্য সহজ করার জন্য আমি একটা জিনিস বলি। আমরা নর্মালি কি বলছিলাম, বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তারপরে বলছিলাম হ্যাভ ভার্বের পরে ভার্বের সাথে থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম হয়, যেমনটা এখানে হয়েছে। এরকম প্রিন্সিপাল ভার্ব যেগুলা, সেগুলোর পরে যদি আরেকটা ভার্ব বসাই আমরা, তখন নিয়ম হলো হয়তোবা সেটা আইএনজি হবে অথবা টু হবে। সো ডিসাইডের পরে ইউজুয়ালি টু হয়। কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে আইএনজি হয়, ফর এক্সাম্পল কনসিডার, আই এম কনসিডারিং, আই এম কনসিডারিং গোয়িং দেয়ার, মানে এরকম আর কি, বুঝছেন? তো আপনার যে প্রশ্ন আছে সেটা উত্তরটা এরকমই, যে হ্যাঁ ডিসাইডের কারণে টু হয়েছে, ডিসাইডের পরে টু হয়েছে। ওকে, তাহলে আমরা ওই যে ভয়েস চেঞ্জ নিয়ে কিন্তু আমাদের আরো আলোচনা আছে, আমি আলোচনা এখানে শুধু বেসিক আলোচনাগুলো করেছি। টেন্স নিয়েও আমাদের আরো আলোচনা আছে, আমরা সেগুলো করবো ইনশাল্লাহ ধাপে ধাপে। আচ্ছা, 5 নম্বরে আমরা চলে যাচ্ছি। ট্রাইং টু। ট্রাইং টু মানে হচ্ছে, মানে আই এম ট্রাইং টু মানে আমি চেষ্টা করতেছি, আই এম ট্রাইং টু মানে আমি চেষ্টা করতেছি। এখন এটা কেন এখানে নিয়ে আসা হলো, রিজন হলো আমরা যত সিচুয়েশন আসে আমাদের স্পিকিং করার জন্য, সেখানে ট্রাই কথাটা বারবার আসে। আহ, আমি আমি আপনাকে বললাম যে আপনি হোমওয়ার্কটা আজকে পাঠাবেন, তখন আপনি বললেন যে আমি চেষ্টা করতেছি হোমওয়ার্কটা পাঠানোর। এই জন্য এই মানে কমন যে স্পিকিং এক্সপ্রেশনস, এটার মধ্যে এটা চলে আসছে। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, এখানে আই ওয়াজ, অতীত হইলে হয়ে যাবে আই ওয়াজ ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি চেষ্টা করতেছিলাম ইংরেজি শেখার। তাহলে আর আরেক জিনিস যেটা বলতে গিয়ে বলা হয় নাই, এগুলো হচ্ছে আপনার কন্ট্রাকশন করবেন। আই হ্যাভ কে আইভ বলবেন, আইভ ডিসাইডেড টু। তারপর যে আই এম কে আম বলবেন, আম ট্রাইং টু। লেখা এবং বোঝার জন্য আমরা আলাদা রেখেছি। শেষ, এটা নিয়ে আর কথা বলবো না। তারপর ওই যে ট্রাই এর পরেও টু হয়, আই এম ট্রাইং টু, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আই এম ট্রাইং টু হেল্প হিম, আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম, দেখেন ভার্বের আগে টু হইলে তে হয়, যেমন আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি। কিন্তু এখানে দেখেন, আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি যেমন, আমি ইংরেজি শিখার চেষ্টা করতেছি তেমন, অর্থাৎ একই জিনিস। তার মানে টু লার্ন মানে তেও হইতে পারে, টু লার্ন মানে হচ্ছে শিখারও হইতে পারে। তবে যখন উদ্দেশ্য হিসেবে বসবে, তখন তে তেই হবে। যেমন একটা জিনিস আমি দেখাই, আরে আই ওয়ান্ট টু গো অ্যাব্রড টু অ্যাচিভ মাই মাস্টার্স ডিগ্রি, আমি বিদেশে যেতে চাই আমার মাস্টার্স ডিগ্রি অর্জন করতে। তাহলে এখানে একেবারে পারপাস বোঝাচ্ছে, সো এই জিনিসটা হচ্ছে তেই হবে। আর এখানে এই তেও হবে, বা আবার মানে ভার্বের পরে সরাসরি, ভার্বের পরে সরাসরি যদি হয় তেও হইতে পারে, আবার শিখার হইতেও পারে, কিছু করার। আবার ইংরেজি শিখাও হইতে পারে। কিরকম, এখানে একটু এক্সপ্লেন করে দেই বিষয়টা। যখন ইনফিনিটিভটাকে সাবজেক্ট বানানো হবে, যেমন ধরেন টু লার্ন ইংলিশ is not a difficult, to learn English is not a difficult job, ইংরেজি শেখা কঠিন কোনো কাজ নয়। তাহলে এখানে হয়ে গেল শিখতে না, টু লার্ন ইংলিশ মানে ইংরেজি শেখা ইজ নট এ ডিফিকাল্ট, ওটা কোনো কঠিন কাজ নয়।
অথবা ইজ আর ডিফিকাল্ট জব। আপনার কাছে যদি মনে হয় ডিফিকাল্ট, তাহলে বলবেন যে ডিফিকাল্ট জব। জব মানে কাজ, জব মানে আমরা বলি চাকরি। তাহলে আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, এখানে এরপরে আই ওয়ান্ট টু গো অ্যাব্রড টু অ্যাচিভ মাই মাস্টার্স ডিগ্রি আর টু হেল্প দ্য স্ট্রিট চিলড্রেন। এখানে কি হচ্ছে? সাহায্য করতে, সাহায্য করার বা সাহায্য করা, তিনটাই অর্থ প্রদান করে টু প্লাস ভার্ব। কখন কোনটা অর্থ প্রদান করবে এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে। আই হ্যাভ হার্ড দ্যাট, আমি শুনেছি। আমি শুনেছি আপনি ইংরেজি শিখতেছেন। আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ইউ লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো। আর যদি এটাকে কন্টিনিউয়াস করে ফেলি তাহলে হয়ে যাবে আই হ্যাভ হার্ড দ্যাট ইউ আর লার্নিং ইংলিশ। এখন এগুলা ভাই শুধু দেখলেন বুঝলেন অ্যান্ড দেন শেষ, এরকম হইলে হবে না, আপনাকে প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। আমরা এখানে যারা আছেন, মনে করেন আমি যাদেরকে মানে যাদের সম্পর্কে একটু হলেও জানি, হয়তো দুই চারটে লাইনে কথা হয়েছে বা আগে থেকেও জানি, আমরা এখন এখানে এমন কেউ নাই যে আমরা ইংরেজি জানি না। বা আমি যদি 2 মিনিট কথা বলি ইংরেজিতে, 90% অফ মাই টক উইল বি আন্ডারস্টুড, বুঝবেন আপনারা। বাট ওই কথাগুলো আপনি বলতে পারবেন না, এর কারণই হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস। আর লজ্জা করে স্পিকিং করতে, মানুষ শুনলে কি মনে করবে, এইগুলাই। তো এই 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 জায়গাগুলো থেকে সরে আসতে হবে। এসে আপনি নিজের মতো করে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে যে ইংরেজিটা আপনি স্পিকিং এ অন্তত ভালো হবেন। আহ আমরা যারা আইএলস এখানে কোচিং করতেছি বা ভবিষ্যতে করব বা ইংরেজি নিয়ে কাজ করি, তারা জানি যে একটা ল্যাঙ্গুয়েজে 4টা স্কিলের ব্যাপার আছে, সেটা হচ্ছে লিসনিং, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং। বাট এই এই 4 স্কিলস এর মধ্যে মোস্ট ইউজফুল বা সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে স্পিকিং। বিকজ আপনি নিজেকে নিয়ে বের হন বিভিন্ন জায়গায়, হ্যাঁ, তখন আপনার কিন্তু লিখতে হয় না। রেস্টুরেন্টে একটা খাবার অর্ডার করতে লিখেন না, আপনি মুখ দিয়ে বলেন। আর তার চেয়ে বড় কথা, আপনি বিশেষ করে আমাদের যে প্রবলেম গুলো হয় আর কি আমাদের দেশের মানুষের জন্য, আমরা যখন বাইরে যেতে চাই বিভিন্ন দেশের ইমিগ্রেশনে যখন আমরা ফেস করি, ইমিগ্রেশনে আমাদের কথা শুনলে, আমি যখন খুব সুন্দর মানে সুন্দর সুন্দর আওয়াজে খুব সুন্দরভাবে আমি কথা বলবো, হ্যাঁ, তখন ওই ইমিগ্রেশন অফিসার উইল বি ইমপ্রেসড অ্যান্ড ওই জিনিসটা ইজি হয়ে যাবে। এটা আমি ব্যক্তিগতভাবে ফেস করছি। আমরা দুইজন একবার যাচ্ছিলাম দুবাইতে, তখন আমাকে মানে এটা যেহেতু জানেন আপনারা যে আমি ইংরেজি পারি, সেই জন্যই বলছি আর কি। আমি খুব ইজিলি মানে বাংলাদেশের ইয়ে তো, ইভেন বাংলা বাচনভঙ্গিটাও ইম্পর্ট্যান্ট, দেখা যাচ্ছে আমাকে অফিসার খুব ইজিলি পাস দিয়ে দিচ্ছে। তখন আমি আমার মানে আমার যে একটা পরিচয় আছে এটাও ইউজ করতে হয় না, জাস্ট পাসপোর্ট দিয়ে। কিন্তু আমার সাথে যে ছিল তাকে আটকায়, পরে আমি গিয়ে তাকে মানে তার সাথে কথা বলি, ওইখানে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলি। দেখা যায় যে সব কাগজপত্র একই, বাট ওই অ্যাপিয়ারেন্সটা, ওই কথা বলার ভঙ্গিটা, ওই ডিল করার ব্যাপারটা, এটা একটা ইস্যু হয়ে যায়। তো এই জন্য অবশ্যই অবশ্যই এটাকে নিয়ে হেলা করবেন না, এখন থেকে নিয়ে ভালো করে চর্চা করেন যাতে স্পিকিংটা আপনার ভালো হয়। এটা একটা কনফিডেন্স দিবে আপনাকে যে কোনো জায়গায় দাঁড়ায় নিজের মানে অন্তত নিজের অধিকারটা আদায় করে নেওয়ার জন্য এটা একটা ইউজফুল টুল হিসেবে কাজ করবে। তাহলে আমি শুনেছি, আই হার্ড দ্যাট। এখন আমি শুনেছিলাম বলে তাহলে হ্যাভটা বাদ দিয়ে দিবেন, আই হার্ড দ্যাট আমি শুনেছিলাম। যদি অতীতের কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলেন, হ্যাঁ আমি শুনেছিলাম আপনি কাতারে গিয়েছেন, সো বা কাতারে গিয়েছিলেন, সো আই হার্ড দ্যাট। আর আমি শুনেছি আপনি কাতারে গিয়েছেন, আই হ্যাভ হার্ড দ্যাট ইউ ওয়েন্ট টু কাতার। তারপরে আমরা চলে যাচ্ছি পরের, দরকার নাই। আমরা সিম্পল কনটেক্সটে মানে সিম্পল কনভারসেশন, জাস্ট শর্টকাট কনভারসেশনে ভার্ব, অনেক সময় ভার্ব নো নিড, নো নিডের পরে যদি আপনি ভার্ব দেন, টু দিয়ে ভার্ব দেন, তারপরে অবজেক্ট দিলেন, হ্যাঁ। আর যদি অনেক সময় অবজেক্ট দেওয়ার দরকার নাই, নো নিড টু টেল, এখানে অবজেক্ট যেমন আসে নাই, কিন্তু অবজেক্ট দিলে বলবেন নো নিড টু টেল হিম, তাকে এটা বলার দরকার নাই। নো নিড টু টেল হিম, তাকে এটা বলার দরকার নেই, এখানে অবজেক্ট আসলো। নো নিড। আর যদি শুধু বলতে চান দরকার নাই, তাহলে বলতে হবে নট নিডেড, নট নিডেড, প্রয়োজনীয় নয়। আর যদি এখানে বাদে আরো কিছু বলতে চান তাহলে বলবেন যে নো নিডেড টু, নো নিড টু টেল হিম, নো নিড টু ওয়েট, প্লিজ, নো নিড টু ওয়েট, প্লিজ গো, গো অ্যাওয়ে, আপনি চলে যান এখান থেকে, গো অ্যাওয়ে, দরকার নাই। ইউ নিড নো নিড টু ওয়েট, নো নিড টু রাইড, নো নিড টু স্ট্যান্ড, নো নিড টু সিট।
তাহলে এখানে আরো অনেকগুলো এক্সাম্পল আছে যাতে আপনি প্র্যাকটিস করতে পারেন বারবার। আমি বারবার একটা কথা বলি, যা জানেন তা প্র্যাকটিস করলে আপনি এক্সপার্ট হবেন। যা জানেন তা প্র্যাকটিস না করলে আপনি শুধু জানবেন, এক্সপার্ট হবেন না। স্পিকিং এ ভালো করতে হলে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আর কোনো কথা নাই। চলে যাচ্ছি পরের নাম্বারে। এখানে একটা জিনিস আছে যেটা আমাদেরকে হেল্প করতে পারে। আমরা নর্মালি যদি কাউকে জিজ্ঞেস করতে চাই, মনে করেন যে আপনি আমাকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে আপনি ঢাকায় কি আসা হয়, মানে কতদিন পর পর ঢাকায় আসেন, হ্যাঁ? তখন আমরা তো এইভাবেই বলবো, তখন আমি একটা উত্তর দিব। তো এইটা ইংরেজিতে কিভাবে বলবেন, কতদিন পর পর আপনি ঢাকায় আসেন? তখন আপনি বলছেন আফটার হাউ মেনি ডেজ ইউ কাম টু ঢাকা। এটা না বলে খুব সুন্দর এক্সপ্রেশন আছে, হাউ অফেন। এটা আপনি যে কোনো কনটেক্সটে ব্যবহার করতে পারবেন। হাউ অফেন ডু ইউ ভিজিট ঢাকা? আপনি কতদিন পর পর ঢাকায় আসেন? আপনার ঢাকায় আসার ফ্রিকোয়েন্সিটা কেমন? হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে? এখানে একটা ধরেন আমি হাউ অফেন উইল ইউ প্র্যাকটিস, হাউ অফেন উইল ইউ প্র্যাকটিস, কতবার প্র্যাকটিস করবে, চর্চা করবে? হাউ অফেন উইল ইউ প্র্যাকটিস, তুমি কতবার চর্চা করবে? এই কতবার বলতে আসলে ফ্রিকোয়েন্সি বোঝায়। মানে আপনি আজকে একবার প্র্যাকটিস করলেন আর কালকে করবেন নাকি পরের দিন, মানে সপ্তাহে কয়বার করবেন বা দিনে কয়বার করবেন। তুমি কতবার চর্চা করবে? হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কতদিন পর পর ব্যায়াম করো? হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস, এটা একজনকে, আমরা যারা টাউনে থাকি, আমাদের ফ্যামিলি গ্রামে থাকে, বা আমি এক শহরে থাকি, আমার ফ্যামিলি আরেক শহরে থাকে, আপনি জিজ্ঞেস করবেন আমাকে যে হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস, হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড। মাঝে মধ্যে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন, নাহলে ভুলবেন না। আর এক পাসওয়ার্ড দিয়ে যদি চালায় দিতে চান তাহলে ভুলে যেতে পারেন। হাউ অফেন ডু ইউ নিড ফেশিয়াল? ফেশিয়াল মানে তো বুঝেন, ফেসের যে রূপচর্চার যে ব্যাপারগুলা। হাউ অফেন ডু ইউ ভিজিট দ্য লাইব্রেরি, এগুলো তো আমরা করি না একদম। হাউ অফেন ডু ইউ গো টু ডাক্তার ফর চেক আপ, গরিব দেশের মানুষ এগুলো আমরা করি না, হ্যাঁ? তুমি চেক আপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও? হাউ অফেন ডু ইউ লগ ইন টু ফেসবুক অ্যাকাউন্ট, কতদিন পর পর তুমি ফেসবুকে। এখানে বাংলায় দেখেন কতদিন পর পর আছে, কিন্তু এটা এমন না যে কতদিন পর পর না, এটা একটা নির্দিষ্ট সময়ের একটা টাইম ফ্রেমের মধ্যে আপনি কতবার করেন আসলে। একটা দিনেও এরকম হতে পারে, দিনে আপনি কতবার মানে নামাজ পড়েন, যদি আমরা যারা মুসলমান এখানে আছি। হাউ অফেন ডু ইউ পারফর্ম প্রেয়ার্স, অথবা ডু ইউ সে প্রেয়ার্স। তো এটা দিয়ে একটা বাক্য আপনারা গঠন করেন তো দেখি চ্যাট বক্সে। হাউ অফেন দিয়ে একটা বাক্য আপনি এইগুলোর বাইরে একটা ফার্স্ট, সবাই সবাই। রেয়ার্স, আর আমি তো রান্না জানি না। সুন্দর একটা সিচুয়েশন। হাউ অফেন ডু ইউ মিট উইথ ইউর স্কুল ফ্রেন্ডস? তবে মিট এর পরে উইথ না দেওয়াটাই স্মার্ট, হ্যাঁ? হাউ অফেন ডু ইউ মিট ইউর ফ্রেন্ডস, মিট ইউর স্কুল ফ্রেন্ডস। হাউ অফেন ডু ইউ, আচ্ছা, জনাব আব্দুর রহমান সাহেব, আপনি হচ্ছে বলছেন হাউ অফেন ডু ইউ ভিজিটেড, এটা ইউজুয়ালি হাউ পাস্টে না, হাউ অফেন ডু ইউ ভিজিট দিবেন। আর যদি পাস্টে দিতেন তাহলে ডিড ইউ ভিজিট দিবেন, হ্যাঁ? ভিজিটেড হবে না। কোয়েশ্চন যখন করবেন তখন
অক্সিলিয়ারি ভার্বটাকেই চেঞ্জ করবেন, মেইন ভার্বে আর চেঞ্জ করা যাবে না, ডু বা ডিড করতে হবে। হ্যাঁ, হাউ অফেন ডু ইউ ভিজিট জু। থ্যাংক ইউ যারা লিখেছেন, আমি বাকিগুলো পড়ছি। হ্যাঁ, এটা আমি দিব, হ্যাঁ ক্লাস শেষে দিব। হাউ অফেন ডু ইউ টক উইথ ইউর ফ্রেন্ড, হ্যাঁ হাউ অফেন টক উইথ ইউর ফ্রেন্ড। হাউ অফেন ডু ইউ কুক, হাউ অফেন ডু ইউ ভিজিট। ভাই আব্দুর রহমান সাহেব, আপনি আবারও, আপনাকে বলি, ডু ইউ ভিজিট হবে না, ভিজিটেড হবে না, ডিড ইউ ভিজিট দিতে পারেন অথবা ডু ইউ ভিজিট, আমি লিখবো অবশ্য। বাকিটা একটু জয়েন করেন তো। হাউ অফেন ডু ইউ টক, হ্যাঁ হাউ অফেন ডু ইউ টক ইউর ফ্যামিলি, এখানে টকের পর একটা প্রিপোজিশন দিতে হবে, হ্যাঁ, হয় টু দিবেন না হলে উইথ দিবেন। হাউ অফেন ডু ইউ টক টু ইউর ফ্যামিলি, হাউ অফেন ডু ইউ টক টু ইউর ফ্যামিলি। How often do you visit the tourist place Jaflung in a year? Well, if I am being honest, I would say that at least 12 times I visit Jaflong in a year, and mm, but in the last 3 months I have never been. uh, Very critical questions. Anybody here to answer this? আপনি একটু আনসার দিবেন আব্দুল রহমান সাহেব? হাউ অফেন ডু ইউ ফল ইন লাভ? ভাইয়া লেখার পরে নিজে হাসতাছি। এই যে একজন বলে দিছে যে এভরিডে, এখন আবার ট্রিকি উত্তর দিবেন যে একজন এভরিডে কিন্তু একজনের সাথে, একজনেরই, হ্যাঁ। হাউ অফেন ডু ইউ গো শপিং? ওয়েল, ইটস আই ট্রাই টু গো শপিং at least once in a month, but sometimes I go twice or thrice if I get enough time. How often do you check mobile phone photos daily? Well, at least twice I check I check the photos in my mobile phone. Specifically the recent ones. এই যে আপনারা ভালো করতেছেন, এইভাবে বলবেন এবং লিখবেন, হ্যাঁ। ওকে, সো আমি চেষ্টা করলাম উত্তর দেওয়ার। এখন আমরা পরের স্ট্রাকচার গুলোতে চলে যাচ্ছি। আপনারা, থ্যাংক ইউ ফর জয়নিং। How often do you check your own memory? Well, honestly speaking, I check once or twice in a month. Do you check mobile phones photo daily? How often do you visit your Facebook ID? Facebook profile, মানে নিজের প্রোফাইলে আর কি। ওকে, চলেন পরেরটাতে যাই। হাউ অফেন দিয়ে আমরা অনেকগুলো সেন্টেন্স লিখলাম, আপনারাও লিখেছেন। হাউ অফেন দিয়ে একটা এখানে ছোট কনভারসেশন আছে। আপনি, হাউ অফেন ডু ইউ ইউজ দ্য কম্পিউটার? এভরিডে। আই কান্ট থিঙ্ক এনিমোর উইদাউট কম্পিউটার। আমি কম্পিউটার ছাড়া এনিথিং, এখানে আই কান্ট থিঙ্ক এনিমোর না দিয়ে দেন এনিথিং, এনিমোর অন্য বেশি। আই কান্ট থিঙ্ক এনিথিং without computer. Computer কোনো কিছু চিন্তা করে। How often do you take physical exercise? Every day I keep myself fit by doing this. এইটা করার মাধ্যমে আমি, এর মাধ্যমে আমি প্রতিদিন, এখানে প্রতিদিন দিয়ে কমা দিতে পারি, এটা কমা হবে। Every day I keep, প্রতিদিন, এর মাধ্যমে আমি নিজেকে ফিট রাখি। I will be able to, এখানে হচ্ছে স্ট্রাকচারটা আমি আলাদাভাবে দেই, be able to, স্ট্রাকচারটা হচ্ছে be able to,
বি এবল টু হইলে আরেকটু সহজ হয়, কিভাবে আমি বলি, বি এবল মানে সক্ষম হওয়া। এখন যদি বর্তমানে হয় তাহলে বলবে যে আই এম এবল টু হেল্প ইউ। আপনি ইংরেজি শিখতে যাচ্ছেন, আমি বললাম যে এই ক্ষেত্রে আই এম এবল টু হেল্প ইউ, আই ক্যান এর সিনোনিম বললেন, বুঝছেন? আই ক্যান দিয়ে বারবার না বলে আই এম এবল টু হেল্প ইউ, আই এম এবল টু হেল্প ইউ, আই এম এবল টু হেল্প ইউ। এখন ওইটার জায়গায় যদি অতীত হয় তাহলে দিলেন আই ওয়াজ, ওইটার জায়গায় যদি ফিউচার দেন তাহলে দিলেন আই উইল বি, আমি হব এবল সক্ষম। আই উইল বি এবল টু ডু, আমি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দা ওয়ার্ক, কাজটি করতে পারবো। আমি আসতে পারবো, আই উইল বি এবল টু কাম, আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো, আমি আসতে পারবো না, আই ওন্ট বি এবল টু গো, উইল নট এর সংক্ষেপে হচ্ছে ওন্ট বি এবল টু, আই ওন্ট বি এবল টু কাম, আমি আসতে পারবো না। তাহলে এখানে অনেকগুলো। আর পরে যদি দেখেন অতীত যদি হয়, এই যে ওয়াজ এবল টু, পারফেক্ট টেন্স হচ্ছে আই হ্যাভ বিন এবল টু ডু, আমি সক্ষম হয়েছি, আই হ্যাভ বিন আমি হয়েছি, এবল সক্ষম, টু ডু আমি করতে সক্ষম হয়েছি। তো চলে যাচ্ছি পরেরটাতে, রুল নাম্বার 10। শুড অর্থ উচিত, আমি কালকে বলে দিছিলাম শুডের পরে হ্যাভ হইলে থাকা উচিত, শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত, আই শুড হ্যাভ আমার থাকা উচিত, তোমার শালীনতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ মডেস্টি তোমার শালীনতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ কার তোমার একটি গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর অ্যাডাল্টস প্রাপ্ত বয়স্কদের। এখানে অ্যাডাল্টস এর জায়গায় আমরা কথাটা সুন্দর হলো না, আমরা বলছি ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর এল্ডার পিপল, মানে বয়োজ্যেষ্ঠ, এল্ডার পিপল বা ওল্ডার পিপল বলা যায়। শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, উই শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার্স। এখানে রেসপেক্ট শিক্ষকদের প্রতি যেহেতু বলছে তাহলে বলবো যে প্রতি বলবো, হ্যাঁ, জন্য হইলে দিতাম এটা, উই শুড হ্যাভ রেসপেক্ট টুয়ার্ডস টিচার, টিচারদের প্রতি বা টু আওয়ার টিচার। তোমার মনোযোগ, ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি, এখানে ফর না দিয়ে টু, এখানে আসলে অনেক ঝামেলা আছে, ইংরেজিতে একটু খেয়াল রাখতে হবে আর কি। ইউ শুড হ্যাভ অ্যাটেনশন টু স্টাডি, অ্যাটেনশন স্টাডি, স্টাডির প্রতি মনোযোগী থাকা উচিত, তোমার পড়াশোনায় মনোযোগ থাকা উচিত। আচ্ছা, তারপর আমরা এখন কথা বলবো এজ নিয়ে। এজ এডজেক্টিভ, এজ যত তত, এরকম এরকম, এজ যেমন তেমন, as bright as day, now the the sky looks as bright as daytime, the sky looks as bright, এটা স্কাই এর এখানে এটা না, as bright as day এখানে দিনের মতো উজ্জ্বল, মানে যে আমরা দিবালোকের মতো স্পষ্ট, যেটা বলতে বলতে চাই আর কি। the matter is as bright as day, as black as coal, কয়লার মতো কালো, কয়লার মতো কালো। তোমার ফিউচার, ইউর ফিউচার ইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ, মনে করেন আপনার ফ্রেন্ড রে আপনি মজা করে বলেন আর কি, তোমার ফিউচার, ইউর ফিউচার ইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ, ইউর ফিউচার ইজ অ্যাজ ব্ল্যাক অ্যাজ কোল, তোমার ফিউচার হচ্ছে কয়লার মতো কালো। অ্যাজ ফার অ্যাজ লং না, অ্যাজ ফার অ্যাজ অথবা অ্যাজ লং অ্যাজ, হুম, অ্যাজ লং অ্যাজ অথবা অ্যাজ ফার অ্যাজ, অ্যাজ ফার অ্যাজ লং না, অ্যাজ ফার অ্যাজ অথবা অ্যাজ লং অ্যাজ। মাই ফ্রেন্ড ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, আমার বন্ধু সিংহের মতো সাহসী। as cold as ice, his head তার মাথা is as cold as ice, তার মাথা, তার মাথা, আপনি একটা ফ্রেন্ডের কথা বলছেন, তার মাথা হচ্ছে কার মতো, বরফের মতো ঠান্ডা। as strong as tiger, as pure as flower, ফুলের মতো পবিত্র আমার নেতার চরিত্র, the character of my নেতা, my leader is as pure as flower, as clear as day, দিনের মতো পরিষ্কার, the fact is as clear as day, দিনের মতো পরিষ্কার। একটু আগে দেখছিলাম রং দিয়ে there is something wrong, there is something wrong with, এখন difficulty in, সমস্যা নাই,
there is no difficulty in talking to him, তার সাথে কথা বলতে আমার কোনো আপত্তি নাই। there is, মানে এখানে সরি আপত্তি না, সমস্যাই, মানে আমি একটা, আপনারা হয়তো বলতেছেন যে অমুকের সাথে কথা বলে বিষয়টা সমাধান করে না, আমি বলছি তার সাথে কথা বলতে তো আমার সমস্যা নাই। তাহলে there is no difficulty in talking, বা একজন মানুষকে অ্যাপ্রোচ করা খুব ইজি। হ্যাঁ, আহ, তাহলে তাকে বললেন যে তার সাথে কথা বলে আসলে কোনো সমস্যা নাই, there is no difficulty in searching, খোঁজায় কোনো সমস্যা নাই, there is no difficulty in reserving, সংরক্ষণ করার সমস্যা নাই, there is no difficulty in flowering, ফ্লাওয়ারিং মানে ফুল তোলা, এখানে অর্থ দিচ্ছে, এটা আমি স্পষ্ট না, এটা একটু দেখতে হবে ফ্লাওয়ার তো ফুল তোলা হয় কিনা। এটা চলে যাচ্ছে, আমরা 15টা আজকে কথা বলবো, আজকে হচ্ছে 13 নম্বরে চলে আসি, তারপরে 14 15। যখন আপনি কোনো একটা মানুষ বা ব্যক্তি বা কোনো একটা কিছুর কাজের ধরন নিয়ে কথা বলেন এবং পছন্দ করেন বলতে চান, তাহলে বলবেন আই লাইক দ্য ওয়ে ইউ টক, আমি, তুমি যেভাবে কথা বলো এটা পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে ইউ টক, আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক, আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে হি লাভস, যেভাবে সে তার ভালোবাসার তরিকা পছন্দ করে, আই লাইক দ্য ওয়ে হি লাভস, আই লাইক দ্য ওয়ে হি কেয়ার, যেভাবে সে কেয়ার করে আমি এটা পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে দে ফাইট, আমি পছন্দ করি যেভাবে সে যুদ্ধ করে, মারামারি করে, আই লাইক দ্য ওয়ে ইউ প্লে ফুটবল, আই লাইক দ্য ওয়ে মেসি প্লেজ ফুটবল, আই লাইক দ্য ওয়ে শি রাইটস, সে যেভাবে লেখে আমি সেটা পছন্দ করি, এগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি। যদি পছন্দ না করেন তাহলে স্যার, জাস্ট যে আই ডোন্ট লাইক দ্য ওয়ে, জি স্যার। আই লাইক দ্য ওয়ে ইট ইজ, হবে? হ্যাঁ, আই লাইক দ্য ওয়ে ইট ইজ, ইউ, ঠিক, ঠিক, টি এস লেখেন, সি এইচ, লেখেন তো, টি আই ই লাইক, এস সি এইচ, আপনাকে বলছি। ও টিচ, ও হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারেন অবশ্যই, এটা গ্রামাটিক্যালিও কারেক্ট, আর বাদ বাকি তো আমার আমার ভালো লাগতেছে, সো এটা এটা আরো কারেক্ট, আই লাইক দ্য ওয়ে ইউ টিচ। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আরেকজন বেরোচ্ছে বলতেছে আই লাইক দ্য ওয়ে শি রিজেক্টস, মানে রিজেকশনটাও পছন্দ হয়, বাহ। তাহলে আই লাইক দ্য ওয়ে শি রিজেক্টস আদার্স ফর ইউ, এইরকম নাকি ঘটনা? সাদমান শাবাব ভাই, আমি কি আমি ঠিক আছে, আমি আমি যেটা বললাম, আই লাইক দ্য ওয়ে শি রিজেক্টস আদার্স ফর মি, এরকম ঘটনা। আই লাইক দ্য ওয়ে ইউ টিচ, টিচ, হ্যাঁ টিচটা ঠিক আছে, এখানে জাস্ট স্পেলিংটা হচ্ছে TEACH। ওকে, তাহলে আই লাইক দ্য ওয়ে ইউ টক, আই লাইক দ্য ওয়ে ইউ ডিল উইথ মিডিয়া, তুমি মিডিয়াকে যেভাবে ডিল করো এটা আমি পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে ডক্টর ইউনুস স্পিক্স, ডক্টর ইউনুস যেভাবে কথা বলে আমি সেটা পছন্দ করি। আচ্ছা, 14 নাম্বার হচ্ছে, আমরা যখন কোনো কিছু কারো কাছে চাইবো, হ্যাঁ, কারো কাছ থেকে কোনো কিছু চাইবো, তখন আমরা খুবই বিনয়ের সাথে যদি বলতে চাই তাহলে উড ইউ মাইন্ড, আপনি কি একটু বিষয়টা খেয়াল করবেন, এরকম আর কি। আহারে, গল্পের বইটই আছে নাকি ভাই? মাহবুব তো লেখালেখি করে, আপনিও লেখেন মনে হয়। মাহবুবের লেখার হাতও ভালো, আমি একবার দুইবার দেখছিলাম। তো যখন আমরা কারো কাছে কোনো কিছু চাইবো, হ্যাঁ, তখন খুব বিনয়ের সাথে যদি চাই তাহলে সেটা হবে এরকম যে উড ইউ মাইন্ড, আপনি কি একটু ভাববেন, কি ভাববেন, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ, একটু সরবেন, মুভ মানে তো সরা, অ্যাসাইড মানে একটু পাশে, আর প্লিজ যদি দেন উড ইউ প্লিজ, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, উড ইউ প্লিজ মুভ অ্যাসাইড প্লিজ, দুইভাবে বলতে পারেন, কিভাবে বলতে পারেন, উড ইউ মাইন্ড অথবা উড ইউ প্লিজ, উড ইউ প্লিজ ভার্বের প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম, উড ইউ মাইন্ড ভার্বের সাথে আইএনজি, উড ইউ মাইন্ড লেন্ডিং মি সাম মানি, উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি,
এটা 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 জিজ্ঞেস করলে অবশ্যই অনেকেই মাইন্ড করবে, মাইন্ড করা স্বাভাবিক। উড ইউ মাইন্ড টেলিং মি ইওর নেম, আপনার নামটা একটু বলতে পারবেন? মানে এত সুন্দর, মানে আপনি নামটা বলার কথা একটু ভাববেন। বা আমি যদি আপনার নাম জিজ্ঞেস করি, আপনি কি কিছু মনে করবেন? উড ইউ মাইন্ড টেলিং মি ইওর নেম, উড ইউ প্লিজ টেল মি ইওর নেম। আচ্ছা, দেয়ারের ব্যবহারটা আমি আগের ক্লাসে স্পষ্ট করেছিলাম, তারপর আমরা 15 যেহেতু আছে এখানে সেটা বলে ফেলি। দেয়ারের ব্যবহার, দেয়ারের পরে বি ভার্ব দিলে কোনো কিছু থাকা বোঝায়, এক্সিস্ট করা বোঝায়, ওনারশিপ না। দেয়ার আর 20 কার্স, এখানে জাস্ট 20টা কার আছে, আমি বলতেছি না যেটা আমার গাড়ি, এটা বলি নাই, জাস্ট আছে। এটা হলো যে দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়্যার, দেয়ার উইল বি। দেয়ার ওয়্যার 20 কার্স, সেখানে কোনো গাড়ি ছিল না, দেয়ার ওয়াজ নো কার। আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকা, এটা মানে অনারশিপ। এটা আপনি চাইলে একটু নোট নিতে পারেন এরকম। এটা হচ্ছে ওনারশিপ। হ্যাভ হ্যাজ হ্যাড এর মানে কি? মালিকানা, দখলদারিত্বের ব্যাপার আছে। আর দেয়ার ইজ, দেয়ার প্লাস, দেয়ার প্লাস বি সমান কি? দেয়ার প্লাস বি মানে হচ্ছে এক্সিস্টেন্স, কোনো কিছু এক্সিস্ট করে। দেয়ার ইজ এ গুড রিলেশনশিপ বিটুইন দেম, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক, বন্ধন আছে। দেয়ার ইজ এ গুড রিলেশন উইথ, বিটুইন দেম। দেয়ার ইজ এ গুড রিলেশন বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। যদিও কথাটা সঠিক না, বাট বলা যায়, ইংরেজি প্র্যাকটিস করার ক্ষেত্রে বলা যায়। তাহলে আমরা 15টা আজকে শিখলাম। এরপরে হচ্ছে উডের ব্যবহার। উডের ব্যবহার আমি, আচ্ছা উডের ব্যবহারটা সামনে চলে আসে একটু বলে দেই। উড শুধু উড না, এখানে মে মাইট একটু বলি। উইল মানে হচ্ছে আমি যাব, আই উইল গো। আর আই মে গো, আই মাইট গো মানে হচ্ছে আমি যেতে পারি, মানে 50-50। আর উইল তো অ্যাবসোলুট, মে এবং মাইট হচ্ছে 50-50। আর উড হচ্ছে এই দুইটার মাঝামাঝি, 75%। আই উড গো টু ঢাকা নেক্সট মান্থ, মানে আমি আগামী মাসে ঢাকায় যাব। এটার যাওয়ার সম্ভাবনা বেশি, না যাওয়ার সম্ভাবনা কম। আর মে এবং মাইট এগুলো হচ্ছে 50-50। আর উইল হইলে আমি অবশ্যই যাব, আই উইল গো মানে আমি যাব। সো উডের এই ব্যবহারটা একটু খেয়াল করেন। আর উডের আরেকটা ব্যবহার আছে, অতীতে বোঝায়, মানে অতীতে হইতে পারতো এমন, আই উড গো আমি যেতে পারতাম, আমি যেতাম। হইতো কিন্তু হয় না এরকম, আমি যেতাম, আই উড গো টু ঢাকা, আমি ঢাকায় যেতাম। ইফ আই নিউ, আমি জানতাম, ইউ আর দেয়ার, তুমি এখানে, ইউ ওয়ার দেয়ার, তুমি সেখানে ছিলে, এটা জানলে আমি ঢাকায় যেতাম। তো আজকের জন্য আমাদের এই কয়েকটা, আজকে যেহেতু আমরা শুধু রুল নিয়ে কথা বলছি, সো আমরা ইজিলি অনেক কথা বলতে পারছি, বিকজ এটা খুবই দ্রুত যাওয়া যাওয়া গেছে। আর গ্রামার নিয়ে কথা বললে আমরা ইন ডিটেল আলোচনা করব, টপিক ওয়াইজ আলোচনা করব। এই যে কয়েকটা আছে, আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, বাকিগুলো পড়ে নেবেন, তারপর আমরা ক্লাসে আলোচনা করব। কিছু বুঝতে অসুবিধা হলে আশা করে আমাকে জিজ্ঞেস করবেন, আর প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, তারপরে আপনাদের সাথে আরো কিছু কথাবার্তা বলবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।